পৃথিবীর মানচিত্রে একটি সরু জলপথ আছে যেটাকে বলা হয় বিশ্ব অর্থনীতির শ্বাসনালী, হরমুজ প্রণালী। ইরান আর ওমানের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই ছোট্ট পানির পথ দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল বাইরের দুনিয়ায় যায়। পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানির প্রাণকেন্দ্র এটি। ওয়াশিংটন থেকে নির্দেশ এসেছে, ইরানের কোনো জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে না। নৌ অবরোধ শব্দটা ছোট, কিন্তু এর ভেতরে যে আগুন লুকিয়ে আছে সেটা বুঝতে হলে একটু পেছনে তাকাতে হবে। ইতিহাস বলে, যখনই কোনো বড় শক্তি কোনো জলপথে অবরোধ আরোপ করেছে তার পরিণতি কখনো শান্তিপূর্ণ হয়নি। কিউবা সংকটের কথা মনে করুন, সেবারও একটা নৌ অবরোধ দিয়ে শুরু হয়েছিল আর পৃথিবী পারমাণবিক যুদ্ধের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। কিন্তু এবারের ঘটনা আরও জটিল, কারণ ইরান চুপ করে বসে নেই। তেহরান থেকে যে বার্তা এসেছে সেটা রীতিমতো শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো। ইরান পরিষ্কার বলে দিয়েছে, যদি তাদের একটি জাহাজও এই পথে চলতে না পারে তাহলে পৃথিবীর আর কারো জাহাজও এই পথে চলতে পারবে না, এক ফোঁটা তেলও বাইরে যেতে পারবে না। এই কথাটার মানে কি সেটা একটু ভেবে দেখুন। সৌদি আরবের তেল, কুয়েতের তেল, ইরাকের তেল, সংযুক্ত আরব আমিরাতের তেল সবকিছু আটকে যাবে। বিশ্ববাজারের তেলের দাম আকাশ ছুবে, ইউরোপ এশিয়া সবাই সংকটে পড়বে। এটা শুধু দুটো দেশের ঝগড়া না, এটা গোটা বিশ্বের অর্থনীতির জন্য একটা টাইম বোমা। কিন্তু আসল প্রশ্ন হলো, পরিস্থিতি কি সত্যি যুদ্ধের দিকে যাচ্ছে? উত্তরটা খুঁজতে গেলে দেখতে হবে মাটিতে আসলে কি ঘটছে। গত কয়েকদিনে যা হয়েছে সেটা কোনো হুমকি ধামকের পর্যায়ে নেই, এটা সক্রিয় সামরিক অভিযান। ইরানের দক্ষিণ উপকূল জুড়ে একের পর এক হামলা চালানো হচ্ছে। বন্দর আব্বাস, বুশেহর, কিশদ্বীপ, চাবাহার, এই নামগুলো শুনলে মনে হতে পারে দূরের কোনো ভূগোল পাঠের কথা, কিন্তু এই জায়গাগুলোতে এখন আগুন জ্বলছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ফ্যাসিলিটি, সামরিক ঘাঁটি সবকিছুই টার্গেট করা হচ্ছে। আর এই হামলার পেছনে একটাই উদ্দেশ্য বলে মনে হচ্ছে, ইরানের ফ্রন্টলাইন ডিফেন্সকে পুরোপুরি ভেঙে দেওয়া, যাতে পরবর্তী ধাপে আরেকটা বড় পদক্ষেপ নেওয়া যায়। কিন্তু এই বড় পদক্ষেপটা কি? এখানেই গল্পটা আরেকটা মোড় নেয়। ওয়াশিংটন থেকে বলা হচ্ছে, স্থল অভিযানের কোনো পরিকল্পনা নেই, আমেরিকান সেনারা ইরানের মাটিতে পা রাখবে না। কিন্তু এই কথার পেছনে যে চালাকি লুকিয়ে আছে সেটা বুঝতে খুব বেশি বিশ্লেষণের দরকার নেই, কারণ সরাসরি না গেলেও অন্যদের পাঠানো যায়। কুর্দি যোদ্ধা, বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, ভেতর থেকে অস্থিরতা তৈরি করা হয়। এই কৌশল কিছু না, সিরিয়ায় একই কাজ করা হয়েছিল, লিবিয়ায় করা হয়েছিল, ইরাকে করা হয়েছিল। প্রতিবারই বলা হয়েছিল আমরা সরাসরি যাচ্ছি না, কিন্তু প্রতিবারই শেষ পর্যন্ত বুটের ছাপ পড়েছে সেই মাটিতে। ইরান কিন্তু এই খেলাটা বোঝে, আর তারা যে জবাব দিচ্ছে সেটাও কম ভয়ঙ্কর নয়। বাহরাইনে পঞ্চম নৌবহরের ঘাঁটি, শেখ ইসা বিমান ঘাঁটি, এগুলোতে যে পাল্টা আঘাত এসেছে সেটার ধ্বংসযজ্ঞ রীতিমতো চমকে দেওয়ার মতো। কুয়েতে, জর্ডান, এমনকি সংযুক্ত আরব আমিরাতেও মার্কিন অবস্থানগুলোতে হামলা হচ্ছে। এটা কোনো আঞ্চলিক দ্বন্দ্ব না, এটা একটা পূর্ণমাত্রার সামরিক সংঘাতের চেহারা নিচ্ছে। আর ঠিক এই মুহূর্তে একটা গুজব পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। গুজবটা হলো, ইরানের হাতে নাকি 35টি হাইড্রোজেন বোমা আছে। এখন এই কথাটা শুনে অনেকে হয়তো ভাবছেন, হাইড্রোজেন বোমা আর পরমাণু বোমা কি একই জিনিস? না, একদমই না। এই দুটোর মধ্যে পার্থক্য হলো আকাশ আর পাতালের মতো। হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল তার শক্তি ছিল 15 কিলোটন, নাগাসাকিতে 21 কিলোটন। সেই বোমায় যে ধ্বংসযজ্ঞ হয়েছিল তার ছবি আজও মানুষের চোখে আতঙ্ক জাগায়। এখন কল্পনা করুন, একটি হাইড্রোজেন বোমার শক্তি হতে পারে 50 মেগাটন। 1 মেগাটন মানে 1000 কিলোটন। তার মানে একটিমাত্র হাইড্রোজেন বোমা হিরোশিমার 3000-এরও বেশি বোমার সমান ধ্বংস ক্ষমতা রাখে। রাশিয়া একসময় যার বোমা নামে যে পরীক্ষা চালিয়েছিল সেটার মূল পরিকল্পনা ছিল 100 মেগাটন শক্তির, কিন্তু তেজস্ক্রিয়তার ভয়াবহতা এতটাই মারাত্মক হতো যে নিজেদের ক্ষতির আশঙ্কায় সেটা অর্ধেকে নামিয়ে আনা হয়েছিল। এখন প্রশ্ন হলো, ইরানের কাছে কি সত্যি এই ধরনের অস্ত্র আছে? সত্যি বলতে এই মুহূর্তে এটা নিশ্চিত করে বলার কোনো উপায় নেই। ইরান সরকারিভাবে কোনো ঘোষণা দেয়নি, কিন্তু একটা কথা আছে যেটা উপেক্ষা করার উপায় নেই। ইরানের খাতামুল আম্বিয়া বিমানঘাটের সাবেক প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদে একবার বলেছিলেন, ইরানের কাছে পরমাণু প্রযুক্তির চেয়েও বড় কিছু আছে। এই কথাটা খুব হালকাভাবে নেওয়া যায় না। হয়তো সেই হাইড্রোজেন বোমা, হয়তো সেটা এমন কোনো প্রযুক্তি যা একটি পুরো শহরের ইলেকট্রিক ব্যবস্থাকে সেকেন্ডে অচল করে দিতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক পালস অস্ত্র বলে একটা ধারণা আছে
সামরিক বিশ্বে, যেটা কোনো বিস্ফোরণ ঘটায় না, কিন্তু একটা নির্দিষ্ট এলাকার সমস্ত বৈদ্যুতিক যন্ত্র, কম্পিউটার যোগাযোগ সব নিমিষে অকেজো করে দেয়। আধুনিক যুদ্ধে এই ধরনের অস্ত্র পারমাণবিক বোমার চেয়েও বেশি কার্যকর হতে পারে। কিন্তু গল্পটা এখানেই শেষ না, আরেকটা রণাঙ্গন খুলে গেছে যেটা অনেকেই খেয়াল করছে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল যা ঘটেছে সেটা কূটনৈতিক ভাষায় একটা ভূমিকম্প বলা যায়। ওয়াশিংটন সরাসরি বেইজিংকে আঙ্গুল তুলে দেখিয়েছে চীন ইরান আর ইয়েমেনের নিষিদ্ধ পণ্য রপ্তানি ঠেকাতে ব্যর্থ হয়েছে, আর চীনের জবাবটা ছিল আরও তীক্ষ্ণ। চীনের রাষ্ট্রদূত পাল্টা বললেন, আসল সমস্যা নিষেধাজ্ঞা ভাঙা না, আসল সমস্যা হলো এই যুদ্ধটাই, যেটা শুরু করা উচিত হয়নি এবং এখনই বন্ধ করা উচিত। এটা কিন্তু শুধু কথার ফুলঝুরি না, চীন তার অবস্থানে একেবারে স্পষ্ট করে দিল। আর শুধু নিরাপত্তা পরিষদেই না, এর আগে সৌদি যুবরাজকে চীনা প্রেসিডেন্ট যে বার্তা দিয়েছিলেন সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছিলেন, তোমাদের তেল গ্যাসের সম্পদ যদি অক্ষত রাখতে চাও তাহলে আমেরিকাকে বলো ইরানের ওপর হামলা বন্ধ করতে। এই কথার ভেতরে একটা অলিখিত হুমকি আছে। চীন পরোক্ষভাবে বলছে এই যুদ্ধ যদি না থামে তাহলে মধ্যপ্রাচ্যের তেল সম্পদও নিরাপদ থাকবে না। এদিকে ওয়াশিংটনের ভেতরে কিন্তু সব ঠিকঠাক চলছে না। সিনেটে এমন একটা প্রস্তাব উঠেছিল যেটা পাশ হলে আমেরিকা আর ইসরায়েলের সামরিক গোয়েন্দা গোয়েন্দা ব্যবস্থা কার্যত এক হয়ে যেত। দুই দেশের গোয়েন্দা তথ্য সম্পূর্ণ ভাগাভাগি হতো, একে অস্ত্র, একই কৌশল, একই কমান্ড চেন। এই প্রস্তাব পাশ হয়নি। ডেমোক্রেট সিনেটররা এটা আটকে দিয়েছেন। 60টি ভোট দরকার ছিল, পেয়েছে মাত্র 46টি। 50টি ভোট পড়েছে বিপক্ষে। এর মানে কি? এর মানে হলো আমেরিকার নিজের ভিতরে এই যুদ্ধ নিয়ে মতভেদ আছে। সবাই একসুরে কথা বলছে না। সামরিক বাজেট বাড়ানোর প্রস্তাবও নাকচ হয়ে গেছে। ট্রাম্প যতই চান, কংগ্রেসের পূর্ণ সমর্থন ছাড়া এই যুদ্ধ দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়া কঠিন হবে। কিন্তু সবচেয়ে অপ্রত্যাশিত মোড়টা এসেছে একদম অন্য একটা দিক থেকে। সেটা হলো ইয়েমেন আর সৌদি আরবের মধ্যকার নতুন সংঘাত। ইয়েমেন এমন একটা পদক্ষেপ নিয়েছে যেটা আগে কখনো দেখা যায়নি। তারা সৌদি আরবের আকাশসীমায় নো ফ্লাই জোন ঘোষণা করেছে। মানে সৌদি আরবের আকাশে যে কোনো দেশের বিমান চলাচল করলে ইয়েমেন সেটাকে আক্রমণ করতে পারবে। এটা শুধু একটা ঘোষণা না, এটা একটা সরাসরি যুদ্ধের আমন্ত্রণ। কারণ সৌদি আরবের আকাশে প্রতিদিন শত শত আন্তর্জাতিক বিমান চলাচল করে। যদি সত্যি ইয়েমেন কোনো বিমানে হামলা চালায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর এখানে গল্পে ঢুকে আসে পাকিস্তান। সম্প্রতি সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে যে নিরাপত্তা চুক্তি হয়েছে সেটা অনুযায়ী সৌদি আরবের উপর আক্রমণ পাকিস্তানের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। উল্টোটাও সত্য। তাহলে ইয়েমেন যদি সৌদি আরবে হামলা চালায়, পাকিস্তান কি চুক্তি অনুযায়ী যুদ্ধে জড়িয়ে পড়বে? এই প্রশ্নটা শুধু কূটনৈতিক না, এটা অস্তিত্বের প্রশ্ন পাকিস্তানের জন্য। কারণ গত কয়েক মাসে পাকিস্তান যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিল সেটা তাকে আন্তর্জাতিক অঙ্গনে একটা বিশেষ মর্যাদা এনে দিয়েছে, একটা আলাদা মর্যাদার আসন তৈরি করেছে। এখন যদি তারা যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সেই সম্মান, সেই মর্যাদা সব মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। আর এখানেই সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা উঠে আসে, পাকিস্তানকে কি ইচ্ছাকৃতভাবে এই ফাঁদে ফেলা হচ্ছে? কারা চাইছে পাকিস্তান মধ্যস্থতাকারী না থেকে যুদ্ধে জড়িয়ে পড়ুক? ভেবে দেখুন, ইসরায়েল চায় না পাকিস্তান মধ্যস্থতা করুক, ভারত চায় না, সংযুক্ত আরব আমিরাতও চায় না। তাহলে পেছন থেকে কলকাঠি নাড়ছে কে? সৌদি ইয়েমেন সংঘাতটাকে আসলে পাকিস্তানকে টেনে আনার একটা সুপরিকল্পিত কৌশল। এটা কি কাকতালীয় নাকি গণনা করে সাজানো দাবার চাল? এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পুরো পরিস্থিতি একটা জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। হরমুজ প্রণালীতে অবরোধ, পাল্টা অবরোধ, ইরানের রহস্যময় সামরিক সক্ষমতা, চীনের ক্রমশ কঠোর হয়ে ওঠা অবস্থান, আমেরিকার নিজের ভেতরকার ভাঙন, ইয়েমেনের অপ্রত্যাশিত আগ্রাসী পদক্ষেপ, আর পাকিস্তানের সামনে তৈরি হওয়া অসম্ভব কঠিন সিদ্ধান্তের মুহূর্ত। সবকিছু মিলিয়ে এটা শুধু একটা আঞ্চলিক সংঘাত না, এটা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম অধ্যায়। আপনার কি মনে হয়, পাকিস্তানকে এই যুদ্ধে টেনে আনার পেছনে আসল কারা কাজ করেছে? আর ইরানের হাতে কি সত্যি এমন কিছু আছে যেটা পুরো খেলার ছক উল্টে দিতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। আর এই ধরনের গভীর বিশ্লেষণ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আসল গল্প এখনো শেষ হয়নি, হয়তো সবেমাত্র শুরু হলো।